জি বলেন সাচি ভাই বলেন। স্যার আপনি আমাকে শুনতে পাচ্ছেন স্যার? আমি আপনি শুনতে আমাকে শুনতে পাচ্ছি। পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আমি স্যার আমি শুরু শুনতে করি। পাচ্ছি। হ্যাঁ। হ্যাঁ, তোমাকে যা বলা তা কি বলেছো। বাংলাদেশ বাংলাদেশ প্রতিদিন আমাদের দেশে রাজনৈতিক এবং অর্থনৈতিক নানান ধরনের ঘটনা ঘটছে। আমরা 5ই আগস্টের সরকারি প্রোগ্রামে সেখানে রাষ্ট্রদূতরা উপস্থিত ছিলেন। সেখানে একটা ডকুমেন্টারি প্রেজেন্টেশন করা হলো মাননীয় রাষ্ট্রপতির সামনে। সেই ডকুমেন্টারিতে আবু সাইদের ডকুমেন্টস সেখানে অ্যাবসেন্ট ছিল। ম্যাডাম খালেদা জিয়া সাবেক প্রধানমন্ত্রী বেগম শ্রদ্ধাভাজন সদ্য বিশেষ করে মরহুম ম্যাডাম খালেদা জিয়ার সেই ডকুমেন্টারি সেখানেও ছিল না। বিশেষ করে সেই ডকুমেন্টারি নিয়ে রাষ্ট্রপতি ক্ষোভ প্রকাশ করলেন, বললেন যে এটা ডকুমেন্টারি হতে পারে না, যেখানে আবু সাইদের এই ডকুমেন্টারিতে আমরা দেখতে পাচ্ছি না। বুকে এই আবু সাইদ সেই গণতন্ত্রের জন্য যে প্রথম শহীদ হলো, তারপরে আনাস শহীদ হলো, যে মায়ের চিঠি লিখে মিছিলে গেল, ফিরে আসলো না, মুগ্ধ পানি পান করাতে যে শহীদ হলো। পাশাপাশি আপনার আগস্ট আন্দোলন সাকসেস হওয়ার পরে বিএনপির মহাসচিব তো তিনি স্টেটমেন্ট দিয়েছিলেন যেটা ছাত্রদের আন্দোলনের ফসল এই গণঅভ্যুত্থান। এই বিষয়টা নিয়ে এই যে বিতর্ক সৃষ্টি হয়েছে এবং ইতিহাসকে বিকৃত হওয়ার সামনে সম্ভাবনা আছে, এবং রাষ্ট্রপতি যে ক্ষোভ প্রকাশ করলেন স্টেজে, এই বিষয়টাকে কিভাবে দেখছেন? এবং একই দিনে ভারতের একটি মিডিয়া ক্লাবের ম্যানেজমেন্টে শেখ হাসিনা সেখানে প্রেস কনফারেন্স করেছেন এবং ডিসেম্বরে আসার জন্য, আবার ফিরে আসার জন্য প্রত্যয় ব্যক্ত করেছেন। এবং পরের দিনে বাংলাদেশের গভর্নমেন্ট থেকে স্যার আপনার বড় ধরনের প্রতিবাদ জানানো হয়েছে এবং দুই দেশের সম্পর্ক নিয়ে প্রশ্নের সম্মুখীন করা হয়েছে। এই ঢাকায় এই ডকুমেন্টারি প্রদর্শন, সমস্ত রাষ্ট্রদূতরা ত্যাগ করে চলে গেলেন, এতে কি বাংলাদেশের ভাবমূর্তি কিছুটা ক্ষুণ্ণ হয়েছে? এবং এই সব রাষ্ট্রদূতের অনুষ্ঠান ত্যাগ করে চলে যাওয়া, আমাদের রাষ্ট্রপতির ক্ষোভ, এবং একই দিনে দিল্লিতে শেখ হাসিনার প্রেস কনফারেন্সে লেকচার, এই দুটো বিষয়ের ঘটনাবলীকে আপনি একজন সচেতন নাগরিক হিসাবে কিভাবে দেখছেন, অ্যাডভোকেট এ কে বদ্দ স্যার? এটা এনসিপির তরফ থেকে এই প্রতিবাদটা করা হয়েছে, প্রতিবাদ ন্যায্য। তাদের পক্ষে একজন মঞ্চে গিয়ে এটা বলতেও পারতেন নির্ধারিত সময় কিংবা আগে। কিন্তু এনসিপি কে বুঝতে হবে যে 24-এর বিপ্লব এই তরুণদের খুব অল্প বয়সে অনেক উচ্চতায় নিয়ে গেছে, এমন একটা জায়গায় নিয়ে গেছে তারা এখন রাষ্ট্রীয় অনুষ্ঠানে দাওয়াত পান। তাদের আশেপাশে বিদেশি রাষ্ট্রদূতরা আসন গ্রহণ করেন। এটা জি তো আপনার মানে বাসার ড্রয়িং রুম না কিংবা পাড়ার মাঠ না, কিংবা পাড়ার কমিউনিটি সেন্টার প্রোগ্রাম, এটা একটা রাষ্ট্রীয় অনুষ্ঠান। রাষ্ট্রপতি আছেন এবং সেখানে বিদেশি রাষ্ট্রদূতরা আছে। এই প্রতিবাদের যে ধরন, এইটা এনসিপি কে ভাবতে হবে। এটা সরকারের সমস্যা, এটা এনসিপির সমস্যা। তাদের কিছু লোকজনের যে মাত্রাতিরিক্ত কথাবার্তা, এটা কেউ পছন্দ করছে। সরকারের ভুল ত্রুটি হতে পারে, গঠনমূলক সমালোচনা, আমরাও কিছু কিছু ব্যাপার সমালোচনা করব, অবশ্যই করব। এটা সরকারের প্রতি আমাদের দায়িত্ব। কিন্তু আপনি আপনি একটা প্রধানমন্ত্রীকে এক গালিগালাজ দিয়ে বসবেন, আপনি তাদের সিনিয়র মিনিস্টারদের বলবেন, এটা হয় না। ওই দিনকার অনুষ্ঠানে এনসিপির যে যে শব্দগুলা ব্যবহার করছে, এইগুলা আপনার রাজু চত্বরে হতে পারে, শহীদ মিনারে হতে পারে, রাজনৈতিক কোনো ঘটনার সময় প্রেস ক্লাবে হতে পারে, এটি একেবারেই রাষ্ট্রীয় অনুষ্ঠানের জন্য না। এবং তারা যে নিজেদের তৈরি করতে পারে না, এনসিপির ছেলেটি তার প্রমাণ। এই অনুষ্ঠানের যারা জড়িত মন্ত্রী আজম সাহেব, উনি কি দেখছেন ডকুমেন্টারিটা? এখানে তো এসে মানে আপনার একটা আপনার সুন্দর সুন্দর বুলিয়া উড়ালে হবে না। মন্ত্রীর খুব গুরুত্বপূর্ণ দায়িত্ব। এখানে প্রেসিডেন্ট আসবেন, প্রেসিডেন্ট দেখবেন, এটা তার নিজেরই দেখা উচিত ছিল। এইটা তো তার মন্ত্রী সচিব তাদেরকে দেখা উচিত ছিল না। সুতরাং আমি বলবো যে মন্ত্রণালয়ের শীর্ষ পর্যায়ে
এই বিব্রত ঘটনার জন্য দায়ী। কিন্তু রাষ্ট্রদূতরা চলে গেলেও রাষ্ট্রপতি শেষ পর্যন্ত অবস্থান করে জাতির উদ্দেশ্যে একটা দিক নির্দেশনার বক্তব্য দিয়ে এই অনুষ্ঠানটাকে কিন্তু আমি মনে করি যে এই এই ছোট ছোট সমস্যার পরেও, অপ্রীতিকর ব্যাপার পরে রাষ্ট্রপতি যে থেকে গিয়ে শেষে কথাগুলো বলে গেলেন, এটা কিন্তু আমরা পাইতাম না। এইটা যদি একটা মানে এটা একটা সাধারণ তরঙ্গহীন নন ভাইব্রেন্ট অনুষ্ঠান হতো, তিনি যে কথাগুলো বলেছেন সেগুলো আমরা পাইতাম না। তিনি বলছেন এই জায়গায় ভুয়া ভুয়া চলে না, এটা বুঝতে হবে। এটা কিন্তু তিনি বলছেন। তিনি বলছেন আমি দেখতে পাচ্ছি একটা দলের নেতারা কর্মীদের থামাইতে পারতেছে না, তার মানে এখন কর্মীরা আগাই গেছে। এই কথাগুলো উনি বলছেন এবং সারা দেশে যে এটা এই সময় এটা এনসিপির জন্য দরকার ছিল। আমি মনে করি যে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির যে বক্তব্য এনসিপির নেতৃবৃন্দের অনুসরণ করা উচিত। তারা একটা যুগসন্ধিকরণের দায়িত্ব পালন করে যে উচ্চতায় পৌঁছে গেছেন, সেখান থেকে তাদের পতন কিন্তু ঠেকাতে হবে। তারা এমন কোনো উচ্চতায় উঠেন নাই যে বিএনপিকে খুব দ্রুত সরাই দিতে পারবে, বরং তাদের পতনের আশঙ্কা আছে এবং তাদের নিজ নিজ এলাকায় নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা আছে। আপনি মানে সালাউদ্দিন সাহেবের গালিগালাজ করে কক্সবাজার যাওয়া আপনার জন্য ঝুঁকিপূর্ণ। আপনি তারেক সাহেবের গালাগালি করলে তো সারা বাংলাদেশের রিস্ক হয়ে যাবে। আপনি রাজনৈতিক সমালোচনা করেন আর প্রতিদিনই গদি থেকে ফেলে দিবেন, এটা তো কি জন্য বলো? এই সরকারের এমন কি কাজ আছে যেটাকে কালকেই ফেলে দিতে হবে? এই জাতীয় মানুষ বেরোতে হবে। যার যার কথা বলুক। বিএনপি যে জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারে একটু দীর্ঘসূত্রে, এতে তো কোনো সন্দেহ নেই, এটা সমালোচনার বিষয় হতে পারে। তারা ঠিক কি করতে চায় সেটা জানার চেষ্টা করতে হবে। কিন্তু জামাত ইসলামীর আমির যদি বলে সংস্কারই করতে হবে, তাহলে 2/3 মেজরিটি পাই তো সে সংস্কার করতে বাধ্য না। তার মতো সে সংবিধান সংশোধন করবে, দ্রুত করবে। এবং মানবাধিকার কমিশন, স্বাধীন বিচার বিভাগীয় সচিবালয়, আমাদের যে প্রত্যাশা বিচারক নিয়োগের আইন, এগুলো যেন বিএনপি করে। আর ভারতে যে হাসিনার যে অবস্থাটা, এটা সবার সাথে আমার একটু ভিন্ন ধারণা। আমি মনে করি যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের শক্ত বিবৃতি পরে ভারত কিছুটা পিছাই গেছে। শেখ হাসিনা কি বলছেন খুবই অপ্রাসঙ্গিক, তিনি সামনে আসেন নাই। তিনি ডিসেম্বরে আসবেন বলছেন, ডিসেম্বরে আসার কোনো অনুকূল পরিস্থিতি নাই। তিনি দুইটা লোকের টার্গেট বানাইছেন, সাকিব এবং নফেলকে। হ্যাঁ, এখন এই এই তাদের বাড়িতে হামলা হয়েছে, এরপরে তার আর কোনো মন্ত্রী, ওখানে তো কেউ যায় নাই দিল্লিতে। আজকে শেখ হাসিনার যে দুর্বলতা, সিনিয়র লিডাররা তার সাথে নাই, তাকে সবাই ফেলে চলে, তার পরিবারের কোনো লোক নাই। শেখ পরিবারের কেউ কি ছিল প্রোগ্রামে? বলে দিল্লির এই শোডাউন, এখানে সিনিয়র মোস্ট লোক হইল নফেল এবং কিছুটা রোবটিক জয়, একটু রোবটিক টাইপ, একটু যান্ত্রিক কথাবার্তা, ইমপ্রেস করতে পারেন না। তিনি আবার বলছেন বাংলাদেশ পাকিস্তান হয়ে গেছে। সেটা উনি মানে উনি পাকিস্তানকে খেপাই দিচ্ছে, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বক্তব্য রাখছে। আমি মনে করি শেখ হাসিনার এই প্রোগ্রামের পরে তার আত্মবিশ্বাস তলানিতে চলে যাওয়া উচিত। যে দিল্লিতে ওবায়দুল কাদের, জাহাঙ্গীর কবির নানক কেউ যায় নাই, এরা কেউ যায় নাই, নেতৃস্থানীয় কোনো লোক যায় নাই। কলকাতায় তো তাদের অনেক লোক আছে, গেল না কেন? তার ডাকে আওয়ামী লীগ সাড়া দেয় নাই, তিনি ঢাকায় আসলে কে যাবে তার সাথে? সিনার ডাকে যারা কলকাতা থেকে দিল্লি যান সিনিয়র লিডাররা, তিনি ডিসেম্বরে ঢাকায় আসলে কে তাকে কোন লোকটা বিমানবন্দরে রিসিভ করতে যান? করি এই দুই ওনার এক তো বাংলাদেশে পাসপোর্ট নাই, পাসপোর্ট লেস। এবং ইন্ডিয়ান গভর্নমেন্ট কি বর্তমান বিএপি কে প্রায়োরিটি লেস কোর্স না, ইন্ডিয়া ইন্ডিয়া যদি আমাদেরকে ইন্ডিয়া যদি আমাদেরকে হ্যাঁ, আমাদেরকে দণ্ডিত গভর্নমেন্ট আসাম মানে সাজাপ্রাপ্ত আসামিতে ফেরত দিতে পাসপোর্ট লাগে না। সাজাপ্রাপ্ত দণ্ডিত আসামি ফেরত দিতে পাসপোর্ট লাগে না। আর ইন্ডিয়ান ফরেন মিনিস্ট্রি যে কথাগুলো বলছে, এটা তো ওরা পিছাই গেছে। ওরা বলছে উনি একটা বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠান করছেন এবং ভারত সরকার তার বক্তব্য সমর্থন করে না, বিশেষ করে নির্বাচিত সরকারের বিরুদ্ধে তার বক্তব্য গ্রহণ করেন এবং যথাযথভাবে ডিউলি কনস্টিটিউটেড গভর্নমেন্ট, এই কথাটা ইন্ডিয়া এই 6 মাস বলে নাই। শেখ হাসিনা এই কাজ করে বিএনপির এই উপকারটা করে দিচ্ছেন। উনার কি হাসিল হয়েছে? 1 নম্বর, উনার কোনো লোক সেখানে যায় নাই। দিল্লিতে আওয়ামী লীগের তো 2-4 লোক বাইরে একটু মিছিল টিছিল করতে পারতো, একটা রাস্তা দাঁড়াইতে পারতো, আমি তো দেখলাম না কাউকে। তারপরে আপনার মনে করেন যে আহ যে ভারত সরকার, ভারত সরকার তো সামান্যতম কোনো ইয়ে দেয় না। তারা তো বলতে পারতো যে তিনি আমাদের এখানে রাজনৈতিক আশ্রয় নিয়ে আছেন, তিনি দীর্ঘদিন একটা দেশের প্রধানমন্ত্রী ছিলেন,
আমরা তাকে একটা প্রটোকল দিচ্ছি, তার কথা বলার সুযোগ, এই কথাগুলো তারা বলে না। এবং তারা তো ভিডিওতে আসতে দেয় নাই, তাকে ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স করতে দেয় নাই তাকে। স্যার, এর আগে সরকার বাংলাদেশের জনগণের ওই প্রায় জনগণের চাওয়াটাকে সাম্প্রতিক সময় বাংলাদেশের জনগণের জনগণের মেন্টালি যে সরকার আছে, সে মানুষ কাজ করতে চায়। বর্তমান সরকার কাজ করার জন্য সচেষ্টা ব্যক্ত করেছেন এবং জনগণের বলেন নাই ম্যান্ডেট, জনগণের চাওয়াটাকে এভাবে ভারত ভারত বাংলাদেশ সম্পর্ক এইটা দুইটা প্রতিবেশীর সম্পর্ক। প্রতিবেশী বদলান যায় না, 4000 কিলোমিটার সীমান্ত, অনেক অভিন্ন স্বার্থ আছে, সাংস্কৃতিক মিল আছে। এখানে ভারতের দিক দিয়ে কিন্তু সুবিধা অসুবিধার ভারসাম্য বেশি। আমরা যা ভারতে রপ্তানি করি তার চেয়ে ভারত থেকে আমাদের আমদানির পরিমাণ অনেক বেশি। আমাদের ভারসাম্য নাই যুক্তরাষ্ট্রের সাথে। যুক্তরাষ্ট্র আমরা যা পাঠাই তার চেয়ে অনেক কম জিনিস আনে। ফলে আমাদের তো যুক্তরাষ্ট্রকে মানে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ানোর জন্য কিছু স্টেপ নিতেই হবে, নাইলে তো আপনার ধরেন তারা শুল্ক বাড়াবে, তারা কোটা সিস্টেমে হস্তক্ষেপ করবে। ভারতের সাথে ব্যাপারটা আলাদা। ভারত আমাদেরকে যা রপ্তানি করে বাংলাদেশে তার তো 10%ও নাই আমাদের। আমি আমার যে পরিমাণ লোক চিকিৎসা করাতে যেত, আমাদের পরিমাণ লোক বিয়ের বাজার করতে যেত, তার কাছে নেই। অনেক ক্যাপিটাল মেশিনারি আমরা ভারত থেকে আনি। আমাদের অনেক বড় বড় কাজের সাবকন্ট্রাক্ট ইন্ডিয়া করে। সাপ্লায়ার্স ক্রেডিটে আমরা তাদের অনেক মালামাল নিয়ে কাঁচামাল আনি। আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড স্টিল why India is choosing to lose its friend in Southeast Asia. পাকিস্তান তো নাই বাকি কোন দেশের সাথে, আফগানিস্তান ছাড়া সার্কের মেম্বার যারা ছিল কোন দেশের সাথে তার সম্পর্ক ভালো নেই। নেপাল, শ্রীলঙ্কার সাথে তো রীতিমতো উত্তপ্ত সম্পর্ক, মালদ্বীপের সাথে। এইটা এইটা আপনার যে গুজরাল ডক্ট্রিন ছিল যে সাউথ ইস্ট এশিয়া ফার্স্ট, এইটা থেকে তো এখন সাউথ ইস্ট এশিয়া ফার করে দিচ্ছে ওরা। ইন্ডিয়া তো আমার কাছে কেন জানি মনে হচ্ছে নিজ দেশে প্রবাসী হয়ে যাচ্ছে। তার আন্তর্জাতিক প্রভাব, পাকিস্তান যেখানে যুক্তরাষ্ট্র ইরানকে টেবিলে বসায়, তাদের সাথে রেগুলার মানে বিশ্বের বিভিন্ন দেশ থেকে এখন এই ইরান যুদ্ধ, ইসরায়েল যুদ্ধ এগুলো নিয়ে একটা মেডিয়েশনে যাচ্ছে। আজকে তারা একটা ত্রিদেশীয় চুক্তিতে গেছে। সেখানে ভারতের কাছ থেকে তো আশাই করা যায়। এবং ভারত এখন বাংলাদেশে কিছু করার চেয়ে তার ঘর সামলানোর একটা ব্যাপার আছে। কিন্তু ঝাড়খণ্ডে ছাত্ররা রাস্তায় নামছে, কলকাতায় সুগন্ধি প্রথমে লাফালাফি করছে, কারণ অবস্থা খুবই খারাপ। সে দিনে দিনে ঘরে ফিরে আসে, সন্ধ্যায় বাইরে হয় না, সে রাতে কলকাতাকে নিরাপদ মনে করে না। এটা ভারতের আমি কংগ্রেস একটা দেশের মধ্যে ক্লাব হোক আর একটা যেটা অর্গানাইজেশন হোক, কোনো প্রোগ্রাম যদি করে এ ধরনের সেন্সিটিভ করে, সেক্ষেত্রে রাষ্ট্র সেটা তদারকি করবে না, রাষ্ট্র সেটা খেয়াল করবে না, রাষ্ট্র কি সেই দায় এড়িয়ে যেতে পারে? কারণ তো সে তো আপনার একটা পতিত সরকার, নির্বাসিত, নিজে সেখানে নির্বাসিত হয়ে আসে। সে যদি সেখানে ওই বাংলাদেশের বিরুদ্ধে, বর্তমান বাস্তবতার বিরুদ্ধে শেখ হাসিনা কথা বলেন, সেক্ষেত্রে ইন্ডিয়ার সরকার এই এই দায়িত্ব এটা খোঁজ রাখেন না, বা এর দায়িত্ব এড়াতে পারেন? এটা বলেন। না, ভারত তো এটা প্রথম করে নাই। আপনি নিশ্চয়ই জানেন তিব্বতের দালাই লামা, তিব্বতের বৌদ্ধদের যে লিডার, দীর্ঘদিন ধরে ভারত তাকে আশ্রয় দিচ্ছে না, সেখানে দীর্ঘদিন ধরে আশ্রয় দিচ্ছে। আপনি তো মানে সিকিমকে কুক্ষিগত করেনি, সেটা ভারতের একটা। এবং কিছুদিন আগে আহ প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কা গান্ধী সংসদ তো বলেই ফেলেছেন যে আমার দাদি পাকিস্তানকে 2 ভাগ করছেন, তাই না? উনি তো বাংলাদেশের কথাই এখানে বলেন। তারা এটা তাদের কংগ্রেসের এরকম দৃষ্টিভঙ্গি। কিন্তু আমি বলবো অন্য কথা। আমরা 71-এর যে ভারত ছিল, এমনকি 2004 থেকে 14 আপনার যখন ইয়ে ছিলেন, মনমোহন সিং প্রধানমন্ত্রী ছিলেন। মনমোহন সিং তো ওয়ার্ল্ড ব্যাংক ব্যাকগ্রাউন্ডের। ওই সময় ওয়াশিংটনের সাথে তাদের প্রথম একটা গুড রিলেশনশিপ হয়, সেটা এখন আর নাই। কিন্তু তাদের মানে আমেরিকার সাথে সম্পর্কের অনেক টানাপোড়েন আছে। তারা শুল্কের দিক দিয়ে আমাদের চেয়ে বেকায়দায় আছে ভারত। এবং মানে দক্ষিণ পূর্ব এশিয়া বন্ধু বান্ধব নাই তাদের।
ককরোচ সারা ভারতের যুবকদের জাগিয়ে দিয়েছে, তরুণদের। ভারত এখন বাংলাদেশ ইস্যু ডিল করা, ওরা আমাদেরকে খুব বেকায়দায় ফেলা, এটা আমাদের একটা একটা মাইন্ডসেট প্রবলেম, মানসিক প্রবলেম। আমি মনে করি না বাস্তবে শেখ হাসিনা কোনো থ্রেট। এটা যদি এমন হতো যে বাংলাদেশের অন্তত 100টা জায়গায় ভিডিওতে এই বক্তব্যটা দেখার জন্য আমরা খবর পাইতাম, লোকজন একটা ওয়ার্ল্ড কাপের খেলা, কোথায় কোন দেশ, আর্জেন্টিনা ব্রাজিল, এই খেলার জন্য মানুষ মহল্লায় মহল্লায় জমতো। এটা আমি বাংলাদেশের কোথাও কোনো তেলাপোকা সমাবেশের খবর শুনি নাই যে এই জায়গায় বিষয় দেখছে। তাদের কি একটা প্রভাব বলয় নাই? গোপালগঞ্জে পারতো না? এটা আমরা এত গুরুত্ব দিব কেন? আমরা তো এত গুরুত্ব, আমি গুরুত্ব দেওয়ার কিছু দেখি না। এমনকি দিল্লিতেও তাদের কোনো শোডাউন নাই, কোনো সেন্ট্রাল লিডার যায় নাই, ইন্টারন্যাশনাল প্রেসকে অ্যাড্রেস করতে পারে এরকমের কোনো কথাবার্তা হয়েছে সেখানে? আপনি সেটা অ্যাড্রেস করতে পারেনি নাই। এটা এরকম আপনার প্রবাসী যারা আছেন, প্রবাসীদের সাথে তারেক জিয়া দেশে আসার আগে একটা প্রেস কনফারেন্স, অনেক সোশ্যাল মিডিয়া অনেক বলছেন, কিন্তু একটাই রয়টারের সাথে, বিবিসির সাথে সাক্ষাৎকার দিয়েছেন। আপনি মনে করেন দেখেন, প্রতিটি কথাই প্রণিধানযোগ্য, প্রতিটি কথাই প্রণিধানযোগ্য ছিল। একবারই আমি বিবিসিতে দেখছিলাম লন্ডন থেকে ফেরত আসার আগে। ইজ ইট সাচ? এখানে গুরুত্বপূর্ণ কথা আছে, কোনো স্বীকারোক্তি আছে, জুলাই সম্পর্কে কোনো মূল্যায়ন আছে? দায়িত্ব নিছে যে আমার সরকারের আমলে যে লোকগুলো মারা গেছে, যেভাবেই মারা যায়, যার হাতেই মারা যায়, আমি দায়িত্ব নিচ্ছি, আমি ক্ষমা প্রার্থী, আমি এই পরিবারের গুলোর জন্য সমবেদনা প্রকাশ করছি। এই কথাটা তো উনি বলেনি, বলতে হবে না? আপনি আপনার বাবার মাকে যারা মারলো প্রত্যেককে ঝুলাই দিছে, আপনি প্রত্যেককে ঝুলাই দিছে। আপনি জামাতের নেতাদের যেসব অপরাধে ঝুলাইছেন, এটা খুব লেজিটিমেট হয় নাই, এটা ট্রাস্ট ওয়ার্দিনেস নিয়ে এখন অনেক প্রশ্ন আসতেছে। তাহলে আপনি মানে আপনি কি এই ব্যাপারটা খেয়াল করবেন না? এই জন্য এটা অপ্রাসঙ্গিক। এইটা আওয়ামী লীগ যেই অপরাধ করে 24শে জুলাই পর হাসিনা চলে গেছেন, এইসব ধানাই বানাই কথা বলে গুহা থেকে যদি বাইরে হন উনি, বেরোলেই বিপদে পড়বেন, উনি বেরোলেই বিপদে পড়বেন। উনি এরকম অবস্থায় পড়া পর লেজগবরে হওয়ার পরে যা কইরা বাইরে হইতে হয়, সেটা কিন্তু উনি করেন নাই। এখন কে কিভাবে জানি না। আমি মনে করি যে 5ই আগস্টের সংবাদ সম্মেলন আওয়ামী লীগের এবং হ্যাঁ, শেখ হাসিনার দৈন্যতার পরিচয়। উনি সেখানে নিজের এপিয়ারেন্সটাই দেখাতে পারেন না, ছেলের এপিয়ারেন্স দেখাইতে পারেনি। সাকিবকে যুক্ত করছেন, তার কথা শোনা যায় নাই। নফলের কথাবার্তার কোনো আবেদন নাই, কোনো সিনিয়র লিডার ছিল না। ভারতে কিংবা বাংলাদেশে এটাকে উচ্চ করে, এটা মানে অনলাইনে তারা দেখতে পারতো, বড় পর্দায় দেখতে পারতো, 2-4 জায়গায় দেখুক, তা তো দেখতে পারে নাই। আপনাকে এই নিউজটাই দেওয়া হয়েছে 5ই আগস্টের আলোচনার মুড় ঘুরানোর জন্য, বুঝছেন না কথাটা? আর উনি কি করে ডিসেম্বরে আসবেন বলে? উনি তো জি। উনার উনার আমি আপনাদের কাছে উনার আরেকটা কোনো বিষয় আসবো যে অর্থনীতিকে বলেন। একেবারে তলানিতে দেওয়ার জন্য, রুগ্ন করার জন্য এস আলম গ্রুপ, আমাদের দরবেশ, এই যে আপনার আপনাদের আমাদের দরবেশ যিনি ছিলেন, এই যে বিশাল বিশাল একটা মাফিয়া গ্রুপকে দিয়ে ব্যাংকগুলো দখল করা, ইসলামী ব্যাংকে 2,60,000 কোটি টাকা যে লিকুইড মানি ছিল, সেই মানিকে 400 কোটি টাকাতে নামায় নিয়ে আসা, সেই 400 কোটি লুটপাট করার জন্য তারা চেষ্টা করেছিল। যে বাংলাদেশে স্বাধীনের পরে গণতন্ত্রের থেকে অগণতান্ত্রিক পরে অনেকভাবে হেঁটেছে, কিন্তু এই যে ব্যাংক লুটপাট করা, এই পথে বিপজ্জনক পথে তিনি কেন নেমেছেন? এটা এটা হচ্ছে যে একটা, এই দেশটা ধ্বংস শেখ করা, হাসিনা বলেন। ক্ষমতায় আসার পরে, শেখ হাসিনা ক্ষমতায় আসার পরে উনি জি। ক্রমাগত ডিপলিটাইজ হুম। হয়েছেন। 2009 থেকে 14 কিছু আপনার রাজনৈতিক লোক ছিল, পলিটিক্যাল ফিগার ছিল। উনি মানে যখন 13-তে গেলেন, 14 যে যখন গেলেন, উনি কমাই ফেললেন, হাইব্রিড নিয়ে আসলেন। 18-তে আরো হাইব্রিড, 24-এ ফুললি হাইব্রিড। এবং এই হাইব্রিডরা আসলে যে লুটাস কামাল শুনতু মন্ত্রণালয় যাইতো না। এনাম বলে প্রতিমন্ত্রী ছিল, সাভারের একটা হাসপাতাল আছে তার, এনাম মেডিকেল, ওখানে বসে ত্রাণ মন্ত্রণালয় চালাই। বন্যা হয়, ঝুঞ্ঝর, কত দুর্বিপাক হয়, তো ওখানে বসে বক্তৃতা দিত। তো বেশিরভাগ মন্ত্রী মন্ত্রণালয় যাইতো না, সচিবরা চালাই। আমি শুনছি যে 4জন সচিবকে পরে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব দিচ্ছে। তো শেখ হাসিনা একটা গভর্নমেন্ট চালাইছে, একটা ফ্যাসিস্ট গভর্নমেন্ট যেভাবে চলে, মিলিটারি কাম সিভিল ব্যুরোক্রেসি দিয়ে চালাইছে। এবং এখানে তার পক্ষে একটা ভয়ঙ্কর একটা পলিউটেড একটা জার্নালিস্ট গ্রুপ যুক্ত হয়েছিল। এদের প্রত্যেকের বিচার হওয়া উচিত, এটা কোনো জার্নালিজম না। এইখানে বঙ্গভবন গণভবনে গিয়ে তাকে পাঠানো প্রশ্ন, পাঠানো খেলার মতো।
পাঠানো প্রশ্ন, পাঠানো উত্তর, এইসব পাঠানো উত্তর থেকে কিন্তু রাজাকারের বুচ্চা বলে তার ইয়ে হয়েছে। একটা তথ্য দিই, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল জি। অ্যাকাউন্টে গভর্নমেন্ট করার পরে তার অ্যাকাউন্টে 1,000 কোটি টাকা পাওয়া গেছে, সেই টাকা দিয়ে তিনি সরকারের পক্ষে কাজ করাতেন। 1,000 কোটি টাকা পাওয়া আপনি গেছে শ্যামল দত্ত থেকে শুরু করে এইখানে যে বলে আপনার প্রবাস প্রবাস শ্যামল দত্ত, ফারজানা, এটা তো হচ্ছে আপনার তুষামুৎকারী, ফ্ল্যাটারার, প্রত্যেকে মানে সহায় সম্পদের মালিক হয়েছে, নানান ধরনের মাফিয়া চক্রের সাথে তারা জড়িত হয়ে পড়ছে। এই শেখ হাসিনার এমনিতেই খারাপ, তাকে অতিশয় খারাপ করে ফেলছে সিভিল ব্যুরোক্রেসির জিয়ার মতো আর্মি অফিসার, বেনজির মতো পুলিশ অফিসার, সে মাটির নিচ থেকে টুকাইয়ে বাইর করে, বুঝছেন না? এরকম এইসব লোকদের উপর তো সে ডিপেন্ড করছে শেখ হাসিনা। সিনিয়র পলিটিক্যাল লিডার যারা ছিলেন আস্তে আস্তে সরে গেছে, তার সাথে ছিলেনও না। পলিটিক্যাল একটা গভর্নমেন্ট হইলে, দুর্বল হইলেও তার মধ্যে একটা জনমতের একটা ইয়ে থাকে, প্রতিফলন থাকে, জনগণের মতামতের পালসটা। আপনি জিয়া তো মনে করেন 7 জনকে মেরে ফেললে নারায়ণগঞ্জ ঠান্ডা, 10 জনকে মারলে ঢাকা ঠান্ডা, এরা তো ঠান্ডা করার প্ল্যান করে। বেনজিরও তো তাই। ওরা মনে করছে না যে শাপলা চত্বরে আমরা যদি হুজুরদের উপর বুলডোজার চালাই, এরা চলে যাবে, শেখ হাসিনা বিপদ কেটে যাবে। কিন্তু এই শাপলা আগামী 1 শতাব্দী জুড়ে যে আওয়ামী লীগের বিরুদ্ধে একটা বড় ধরনের সাক্ষী হয়ে গেল, কমি মাদ্রাসাওয়ালাদের জন্য সারা জীবনের জন্য সাক্ষী হয়ে গেল। কাণ্ড এখন কি দেখা যাচ্ছে, তাপসের সাথে শেখ সেলিমের কথা হইছে, তাদের সাথে আপনার রর কথা হইছে, এগুলো তো আসতেছে নানান ভাবে। তো ফলে এখন যে এই পরিস্থিতিতে দেশে এমন কিছু হয় নাই যে সরকার পতনের আন্দোলন, এটা জামাত ইসলামী ডাকার দরকার আছে, বা এনসিপির তাতে তাল দেওয়ার দরকার আছে। সমালোচনা করে যাবে, সে চাইবে সংস্কার, বিএনপি কে তার মতো সংশোধন করার সুযোগ দেওয়া উচিত, লড়াই করে যাক। বিএনপি তো আপনার এনসিপির 6টা সিট, জামাতের 75-78টা সিট, তার 2/3, তার কাজ তো তাকে করতে দিতে হবে। আমি বলবো যে তার কাজটার জন্য সে তাড়াতাড়ি করে, সে জায়গায় নোট অফ ডিসেন্ট বাদ দিয়ে যেটা আছে সেটা যেন করে, অবশ্যই যেন বিচার। তো সেটা আপনি যেটা বলছেন ঠিক আছে, কিন্তু আপনার যে ডকুমেন্টারি কোনো মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়, আবু সাইদ কেন নাই, মুগ্ধ কেন নাই, আনাস কেন নাই, এই যে যারা তারা ডকুমেন্টারিতে এখানে করা হলো। পাশাপাশি তারেক তারেক রহমানকে একেবারে আহ, এই মুক্তিযুদ্ধ বিষয়ে এই এই বিষয়ে ঘটনাস্থলে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি নিজেই উপস্থিত ছিলেন। যেহেতু নিউটারি তার প্লেস প্রেজেন্ট। তার যেহেতু নির্বাহী ক্ষমতা নাই, তিনি নিশ্চয়ই প্রধানমন্ত্রীকে অবহিত করবেন। আমি মনে করি এখানে নিচের দিকে দায়িত্ব দিলে হবে না, এখানে রাষ্ট্রপতি আসবেন, অ্যাম্বাসেডাররা থাকবেন। এই ডকুমেন্টারিটা যদি মন্ত্রী দেখে না থাকে, সচিব দেখে না থাকে, আমি পদত্যাগ বলবো না, আমি রাজনীতিবিদ না, আমি বলবো যে তাদের অন্য কোনো কাজ দেওয়া উচিত। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, যার সাথে জুলাই বিপ্লবটা জড়িত, এখানে আরো সেন্সিটিভ লোক দেওয়া উচিত। এটা তো খুবই সেন্সিটিভ, এটা ডকুমেন্টারি আমরা দেখবো না? আমরা বাচ্চাদের সংগঠন করতাম এক সময়, যেহেতু বাচ্চারা বুঝে না কোন কাজ করে আবার মুরব্বীদের বিরাগজন হয় বা কোনো অনৈতিক জিনিস চলে আসে, আমরা একটা কমিক, একটা ক্ষুদ্র নাটিকা, একাঙ্কিকা আমরা আগে দেখে তারপর তাদের মঞ্চে পাঠাইতাম, কোনো না কোনো ভাবে আমরা দেখে পাঠাই। আপনি একটা অনুষ্ঠানে মন্ত্রী, সিভিল, মিলিটারি ব্যুরোক্রেসির লোক আসবেন, অ্যাম্বাসেডাররা আসবেন, বিভিন্ন দলের নেতারা আসবেন, এটা মন্ত্রী দেখছেন বলে তোমার মনে হয় না। আর দেখার পরে যদি আসে তার মানে থাকাই উচিত না। আর যদি ভুলে না দেখেন তাহলে অন্য জায়গায় পাঠাই দিল, এখানে সিরিয়াস লোক দেওয়া উচিত। বিএনপিতে তো লেখাপড়া জানা অনেক লোক আছে, যারা ইতিহাস সংস্কৃতি নিয়ে গবেষণা করে, এই সম্পর্কে জানে, তাদের নিয়ে করা উচিত। আপনাদের মানে আপনার অনেক ইভেন উপদেষ্টা হিসেবে তো মাহবুবুল্লাহ সাহেবদের মতো অনেক লোক আছে, খুবই শিক্ষিত জাতীয় অধ্যাপক, যিনি এরকম লোক রাখতে পারে তারা। তো মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় তো একটা ইতিহাস গবেষক উপদেষ্টা হিসেবে রাখা উচিত, যাতে মুক্তিযুদ্ধ, আপনি 52-র ভাষা আন্দোলন, জুলাই, এই সব মিলাইয়া যেন একটা আমাদের কাজ হয়, গবেষণামূলক কাজ, যেটা জিয়াউর রহমানের নির্দেশে স্বাধীনতা যুদ্ধের ইতিহাস প্রকল্প হয়েছিল, এটা বিএনপি তো দেখাই দিছে আগে। এখানে এটা সিনিয়র লেভেল, এটা তো কেরানীদের দায়ী করে লাভ হবে না।
অনুষ্ঠানটার লেভেল তো কেরানিরা বুঝবে না, আপনার মন্ত্রীকে বুঝতে হবে, সচিবকে বুঝতে হবে। দে আর ইন চার্জ অফ দ্য মিনিস্ট্রি, ইট ইজ দেয়ার ফেইলিওর। সালাউদ্দিন সাহেবের আমি ধন্যবাদ দেই, পুলিশের একজন সিনিয়র অফিসার কিন্তু মঞ্চে গিয়ে বসছিল, স্যার ওদের বের করে দিব না। সে অ্যাব্রাপ্টলি বলছে নো, না না, আপনি যান, শেষ করে। এটা ধন্যবাদ, এটা করলে তো খুবই খারাপ হতো। আর এনসিপির আরো ওটা একটা খুব ভালো। আপনাকে অ্যাটেনশন দিচ্ছি স্যার। আমি সমস্ত রাষ্ট্রদূতরা প্রোগ্রামের এক পর্যায়ে চলে গেলেন, তারা তার এই ব্যাপারে তাদের নেক্সট রাষ্ট্রীয় প্রোগ্রাম আসলে তাদের সিকিউরিটি করছে না, যে সিকিউরিটি। অবশ্যই আসবেন, কারণ অবশ্যই আসবেন, কারণ এটা প্রত্যেক দেশে গোটা। আপনি জানেন ওয়াশিংটনে কিছুদিন আগে হোয়াইট হাউসের উল্টো দিকে একটা হোটেলে ট্রাম্প একটা সাংবাদিক সম্মেলন ডাকছিলেন। ওখানে শুটাররা গুলি করে এবং প্রেসিডেন্ট আপনার টেবিলের নিচে লুকাই যান প্রথম, তারপরে তার সরাই নিয়ে প্রোগ্রামটা বাতিল করে। তো তারপরে কি হোয়াইট হাউসে কেউ যায় না? এটা বিভিন্ন দেশে, এটা তো সাম্প্রতিক ঘটনা বললাম। এতে কিছু যায় আসে না। খারাপ হয়েছে, বাংলাদেশের ভাবমূর্তি খারাপ হয়েছে, কিন্তু আসবে। রাষ্ট্রীয় অনুষ্ঠানে আসার জন্যই তাদের পাঠানো হয়েছে, এটা তাদের দায়িত্ব, তারা নিজ নিজ দেশে আর তাছাড়া অনুষ্ঠানটা শেষ হয়েছে খুব সুন্দরভাবে। আমাদের রাষ্ট্রপতি ভারপ্রাপ্ত তিনি অত্যন্ত চমৎকার একটা অভিভাবক বক্তব্য দিচ্ছেন, কোনো পক্ষে বিপক্ষে না গিয়ে তিনি বলছেন আবু সাইদ নাই, বেগম জিয়া নাই, এটা অসম্পূর্ণ, এটাতে ঘাটতি আছে। তিনি বলছেন যে আপনারা যারা ভুয়া ভুয়া বলছেন, এই জায়গাটা ভুয়া ভুয়া করার জায়গা না। আপনাদের নেতাদের কথাও শুনেন নাই, তারা আপনাদের সংযোগতার চেষ্টা করছে। আমি ধন্যবাদ দিই। আমি মনে করি যে এটা একটা, এনসিপি যেহেতু নতুন আসছে, তারা তো মনে করেন একটা মেট্রিক পাস করতে তো আপনার 10 বছর লাগে, ইন্টার করতে 12 বছর লাগে, 2 বছরে তো তারা অ্যাকচুয়ালি পলিটিক্স এর গ্রাজুয়েশন হয় নাই তো। গ্রাজুয়েশন তো যে কোনো গ্রাজুয়েশন 3 বছর লাগে, মাত্র 2 বছর হয়েছে জুলাই বিপ্লবের। আরো 1 বছর, এই 1 বছর এনসিপির ছেলে পেলেদের ম্যানার এন্ড প্রটোকল অফ পলিটিক্স এটা খুব ভালো করে শেখা উচিত। এই প্রোগ্রামে ঢুকে কেন? এটা তো পরেও করতে পারতো, বা একজন মঞ্চে গিয়ে তার টার্মের সময় পরিষ্কার ভাবে বলতে পারতো। আর এটা তো যে শুধু এনসিপি লোকজন বিরক্ত হয়েছে তা না, ডকুমেন্টার যেটা আপনিও বিরক্ত আমিও বিরক্ত, যেখানে আবু সাইদ নাই কেন, এখানে স্যার, বেগম। হ্যাঁ, পাশাপাশি আপনার যে ফ্যাসিস্ট সরকার, সেই যে 5 জন 6 জন ছাত্র নেতাদেরকে তারা এই যে ডিবি হারুন সাহেব অ্যারেস্ট করলো, নাটক করেছিল, এই নেতৃস্থানীয় এরা ছিল। তো এদেরকে আপনি, এরা যে নেতৃত্ব দিয়েছিল এই ঘটনা, তারপর রেজওয়ানা, আসিফ নজরুল, তারা একটা ইন্টারন্যাশনাল গ্রুপ যে সেখানে প্রতিবাদ করে, এই জনগণ যে সিকোয়েন্সের সাক্ষী, সেই সিকোয়েন্সটা কি চাইলে কি বাদ দিতে পারবে এই সিকোয়েন্স গুলা? না না, কিভাবে বাদ দিন? আমাদের জুলাই বিপ্লবের মাহাত্ম্যটা কি? আমাদের জুলাই বিপ্লবের মাহাত্ম্য হচ্ছে ছাত্ররা যখন তাদের কোটার জন্য নামছে, পাবলিক সহানুভূতি জানাইছে, দ্বারের কাছে যায় নাই, রাজনৈতিক দলগুলো যায় নাই, যে ছাত্রদের এই আন্দোলনের মধ্যে একটা দাগ দেওয়া হবে, স্টিগমা দেওয়া হবে, যেটা পলিটিক্যালাইজ। আন্দোলনটা তো তখন কোটা ভিত্তিক, ছাত্রদের একেবারেই নিজস্ব একটা দাবি। কিন্তু ছাত্রের যখন রাজাকারের বাচ্চা বলে গালিটা দেওয়া হয়েছে, তাদের উপর যখন হেলিকপ্টার থেকে গুলি ছোড়া হয়েছে, শিশুরা মারা যাচ্ছে, অকাতরে গুলি করে মুগ্ধকে মারলো, ইয়েকে আপনার মেরে ফেললো, আবু সাইদকে রংপুরে এবং অন্যান্য জায়গায়। এবং রাজাকারের বাচ্চার গালিটা কার উপর আসলো? রাজাকারের বাচ্চা তো সারা বাংলাদেশের মানুষের উপর। আপনি বলেন 71-এ ধরলাম এই দেশের 10 লাখ লোক স্বাধীনতা বিরোধী, ভারতে 1 কোটি, বাকি যে 6 কোটি বাংলাদেশের ছিল, তারা প্রত্যেকেই বাংলাদেশের সমর্থক ছিল। 10 লাখ বাদ দিলে প্রত্যেকের সমর্থক ছিল। তারা এখানে অবরুদ্ধ অবস্থায় অনেক কষ্টে কাটাইছে। তাদের বাড়ি শেখ হাসিনা রাজারবাগের বাড়ির মতো আর আমি পাহারা দেয় নাই। তারা শেখ হাসিনা আর রেহানার মতো ছাদে উঠে ডগ ফাইট দেখতে পারেন নাই। উনি বলছেন উনি ডগ ফাইট দেখছেন, আমরা কি পারছি? আমাদের রাস্তা দিয়ে যখন আমরা এক শহর থেকে আরেক শহরে আমাদের খতনা পরীক্ষা করছে, আমি তখন 9-এ পড়ি, জানে না আমাদের ছেলেরা মুক্তিযোদ্ধার হিসেবে ইতিহাস। এবং আমাদের এই যে বাংলাদেশ অবরুদ্ধ, বাংলাদেশে যাদের যাওয়ার কোনো জায়গা নাই, যারা এখানে আটকা পড়েছিল, যাদেরকে খতনার পরীক্ষা দিতে হইবে, যাদের মেয়েরা রেপের শিকার হয়েছে, যাদের ছেলেরা মানে জোয়ান ছেলেদের মেরে ফেলার চেষ্টা মেরে ফেলতো, এদেরকে রাজাকারের বাচ্চাটা গালি দেওয়া হয়েছে। তারা সবাই এই অপমানের জবাব দিচ্ছে, তাই না? আপনি 3 তারিখ 4 তারিখ 5 তারিখে যখন ঘটনা ঘটে, 5 তারিখে আবার সমন্বয়কদের সাথে আমাদের 2 একজনের সাথে আলাপ হয়েছে। তারা মেডিকেলের দিকে ছিল, 10টা 10:30 ব্যস্ত, চানকার পুলে গোলাগুলি হয়েছে, লাশ নেওয়া আসা কি করবে, কখন রওনা দিবে কিছুই জানতো না।
আপনি 4-এর শেষ 5-এর শুরু, যখন কারফিউ দিছে, ঢাকায় তো কারফিউ কোনো কোনো জায়গায় 11টা পর্যন্ত ছিল, মানছে, মানুষ জানে নাই, বুঝে নাই। তারপরে তো এটা একটা জনতার আন্দোলন। এই যে মানে চরমুনাই বলে আমি, ছাত্ররা বলে আমি, বিএনপি জামাই, দাবির তো কোনো মানে নাই। এটা 71-এর মতোই একটা জনবিপ্লব। এটাতে আমরা সবাই ছিলাম, কেউ সামনে ছিল, কেউ পিছনে ছিল। হ্যাঁ, আমরা যারা কোটা আন্দোলন শুরু করছে তাদেরকে বেশি স্যালিউট দিতে শুরু করছে। তার আগে নূররা যখন কোটা আন্দোলনের, সিনিয়র কোটা আন্দোলন শুরু করছে, তাদেরকেও দিতে হয়। নিরাপদ সড়কটাকেও দিতে হয়। ওখান থেকে কিন্তু আমরা সাহসটা সঞ্চয় করছি যে আমরা আমরা তরুণরা, আমরা কিশোররা রাস্তায় নামলে কাঁপাই দিতে পারি, নাড়াই দিতে পারি আর কি। সাথে তো অবশ্যই বড় দল হিসাবে বিএনপি সমর্থন ছিল। একটা পর্যায়ে 4 তারিখ 3 তারিখে ওপেন সমর্থন, জামাতের সমর্থন ছিল। জামাতের ছেলেপেলেরা ছিল, বুঝাই যায়। নাসিরুদ্দিন পাটোয়ারি বলছে শিবির করতো। আমি 2-3 দিন আগে একটা সাক্ষাৎকারে দেখলাম, সে বলছে যে আমি শিবির করতাম, সাথীটাতে কি একটা হয়েছে, তো বললো। আমি সব জানি না ওদের স্তর কি, কিন্তু বলতেছিল সে। তো তাইলে ছিল তো সবার ভূমিকাটা। এই নিয়ে এত আমি বুঝি না। এটা তো, এটা সবাই সাফল্য। আওয়ামী লীগ বাদে সারা দেশে এক ছিল। এবং যারা জুলাই বিপ্লবের সামনে ছিল, নাহিদ আসিফ, তারা বাংলাদেশ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে কম বয়সী উপদেষ্টা মন্ত্রী হয়েছে। আর কি পাওয়ার আছে তাদের? ভাষা আন্দোলনের গফুর সাহেব, সানাউল্লাহ নুরী, আবুল কাশেম, আপনার শাহেদ আলী, তখনই তারা মানে দেশ বরেণ্য লোক। এই অল্প বয়সেই তারা সেরা লেখক দেশের। তারা কি মন্ত্রী হয়েছে কোনোদিন, এমপি হয়েছিল কোনোদিন? এরা তো পাইছে, কেউ কেউ কামাইছে, কেউ কেউ পাইছে, কেউ এখন এমপি হয়েছে। বুঝছেন না? এই জন্য এই পাওয়া না পাওয়ার বেদনা থেকে এই সাফল্য, এটা এটা এই স্বাধীনতা চেতনাকে আওয়ামী লীগ এতটা নষ্ট করে ফেলছিল, এতটা করে ফেলছিল যে পরে এটা একটা গালির মতো হয়ে গেছিল। এবং এটা ব্যবহার করতো সেইভাবে, আমাকে পছন্দ না, একটা পদের জন্য আমার নাম গেলে বলতো উনি স্বাধীনতা বিরোধী। বুঝছেন না? আমার বোন একটা একটা বাহিনীতে অনেক বড় পদে ছিল, আরো বড় জায়গায় যাওয়ার ছিল। আমি শুনছি আমি বিএনপি করিলে, আমি কি বিএনপির কোন লোক? আমাদের কথা হয়তো সরকারের বিরুদ্ধে গেছে, তা আমি বিএনপির বিরুদ্ধে বলছি না যে ভাই তুমি সংস্কার কইরো না, সংশোধনী করো, তোমার নোট অফ ডিসেন্ট বাদ দিয়ে করো, তাড়াতাড়ি করো। তুমি বিচার বিভাগীয় সচিবালয় আনো, তুমি এই বিচারক নিয়োগ আনো। বাকি যে পলিটিক্স বিএনপিটা বিএনপি করবে, জামাটা আমি কেন ওইগুলোতে পার্টি হতে চাইবো? আমি দেশের স্বার্থে দেখবো মেজর যে ইস্যু গুলা, সেগুলার কথা আমরা আমরা বলতে পারি। এই সময় এটা যদি আমি রাজনীতিবিদরা না আপনাকে, বুঝে। ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনা আপনার সংবিধানে যে বাস্তবতা আছে, যে শাসন অনুশাসন, সংবিধানে যে বাস্তবতা, সে সেটাকে স্বীকার না করে সে উল্টো পথে হেঁটেছে। শেখ হাসিনা দেখানো পথেই কি বিএনপির হাঁটা উচিত? না প্রকৃত জনগণের পালস না বুঝে, না না, শোনেন, জনগণ সাথী জনগণ এইসব কথা বলবেনই না, এইসব। আমি বলছি কোনোভাবেই হাসিনার সাথে শুনেন, আমি ওইরকম যাবই না। চাচ্ছি আমি আমি না, আমি জুলাই আমাকে জুলাই যে এখনো স্যার যে জুলাই চুক্তি হয়েছে, এই চুক্তিকে বিএনপি চুক্তিকে সামনে রেখে এই চুক্তিটাকে রাজনৈতিক